আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে শব্দদ্বিত্ব। তো শব্দদ্বিত্ব কাকে বলা হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব একটা কবিতার মাধ্যমে। কবিতাটির নাম হচ্ছে নদী কবিতা এবং কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেন 1861 সালে এবং মৃত্যুবরণ করেন 1941 সালে। তিনি বাংলা ভাষার প্রধান কবি। সাহিত্যের সকল শাখায় তিনি অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য কয়েকটা বইয়ের মধ্যে রয়েছে সোনার তরী, বলাকা, পুনশ্চ, গল্পগুচ্ছ, গোরা, কালান্তর, ডাকঘর ইত্যাদি। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কবিতার বা নদী কাব্যের কিছু অংশ সংকলিত করা হলো। এখানে নদীর যে কবিতাটি সেই কবিতাটি এখানে উপস্থাপন করা হয়েছে, লেখা হয়েছে। তো আমরা এই কবিতাটি পুরো পড়তেছি না, তোমরা এখান থেকে পড়ে নিও। তো আমি এখানে এই কবিতাটির মূলভাব বা বিষয়বস্তু বা পাঠ পরিচিতি কি সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো, নদী কবিতাটি বাংলা ভাষার প্রধান কবি এবং সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার পরিচয়দাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কাব্য হতে সংকলিত হয়েছে। নদীর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে নদী কবিতায়। কবি নদীর সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। নদীর পানিতে আলো ঝিকঝিক করাকে কবি হীরার সাথে তুলনা করেছেন কবিতায়। নদীর পাড়ে থাকা প্রাণী প্রকৃতির নিখুঁতভাবে বর্ণনা করেছেন কবি। বড় বড় গাছ, তারপরে গাংশালিক, বুনোহাঁস, চখাচখি, কুমির, কাছিম, বাঘ, চিতাবাঘ ইত্যাদি প্রাণীর জীবন চিত্র দৃশ্যমান কবিতায়। অজগর সাপের মতো নদী দুই পাড়ের সব গিলে খেতে চায়। এমনই ভাবে নদী এগিয়ে চলে। জোয়ারের সময় কানায় কানায় জল ভরে ওঠে এবং ভাটার সময় নদীর করুণ অবস্থা দেখা দেয়। তো নদীর মতো আমাদের মানব জীবনেও কান্না, হাসি এবং সুখ দুঃখে ভরা। এখানে আমরা নদী কবিতাটির মূল ভাব পড়লাম। এখানে তোমরা কবিতাটি পড়ে নিও। এখন দেখো, এখানে কতগুলো শব্দের অর্থ দেওয়া রয়েছে। শব্দের অর্থ: অজগর সম মানে অজগরের মতো, মানে অজগরের মতো, অজগর সাপ যেরকম ওরকম বড়। কানাই কানাই মানে পরিপূর্ণ। গহন মানে নিবিড়। চিক মানে গলায় পরার অলংকার। টুটা মানে ভাঙা। ধরাতল মানে পৃথিবী। মল মানে পায়ের। অলংকার মানে পায়ে যেটাকে বলা হয় নূপুর, ওরকম। সোপান মানে সিঁড়ি। এখানে শব্দদ্বিত্ব কাকে বলা হয়? নদী কবিতায় এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো একই রকমের দুটি শব্দ দিয়ে তৈরি। যেমন দেখো, কল কল, কলাকল। ঠিক আছে, কল যোগ কল, কলাকল। কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে। যেমন দেখো, হেলা যোগ হেলি, হেলা হেলি, এরকম। আবার কিছু শব্দ পাশাপাশি দুইবার এসেছে, যেমন ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে, এরকম। একই শব্দ দুইবার। কবিতাটি থেকে এই ধরনের অন্তত 10টি শব্দ খুঁজে বের করো এবং নিচে লেখো। লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে আমাদের সেগুলো লিখতে হবে এবং সেগুলো সংশোধন করে দেখতে হবে যদি ভুল হয়। যেমন দেখো, এখানে ওই কবিতা থেকে এখানে দলে দলে, তারপরে গায়ে গায়ে, খান খান, ঝাঁকে ঝাঁকে, চাকা চাকা, চুপি চুপি, এই শব্দগুলো নিতে হবে। তারপর দেখো, ঝিকি ঝিকি, ঝড় ঝড়, বড় বড়, তীরে তীরে, কানায় কানায়, চকো চকো, এরকম। তারপরে রয়েছে দেখো, সখিতে সখিতে, থর থর, পড়ো পড়ো, দিয়ে দিয়ে, সরে সরে, খল খল, এরকম। এখন এইসব শব্দকে বলা হয় শব্দদ্বিত্ব। এখন শব্দদ্বিত্ব অনেক প্রকার আছে। দেখো, শব্দদ্বিত্ব কাকে বলা হয়? অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোন শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে বলা হয় শব্দদ্বিত্ব। মানে একই শব্দ হতে পারে অথবা সামান্য একটু পরিবর্তন করে পাশাপাশি যদি বসে তখন সেটাকে বলা হয় শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব 3 ধরনের হয়। তা হচ্ছে ধনাত্মক দ্বিত্ব, অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। ধনাত্মক দ্বিত্ব কাকে বলা হয়? কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে। একাধিক ধনাত্মক শব্দ মিলে ধনাত্মক দ্বিত্ব তৈরি হয়। যেমন কোন ধাতব পদার্থের সঙ্গে অন্য কিছুর সংঘর্ষে ঠন ধ্বনি শব্দ শোনা যায়। এই ঠন ধ্বনিটা ধনাত্মক শব্দ। ঠিক আছে, ঠন শব্দটি পরপর দুবার ব্যবহৃত হলে ঠন ঠন ধনাত্মক দ্বিত্ব শব্দ। ঠিক আছে, অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধনাত্মক দ্বিত্ব তৈরি হতে পারে। যেমন টন টন, ছম ছম, এরকম। কয়েকটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে কুটকুট, কোত কোত, তার কুটুস কুটুস, খট খট,
কুটুর কুটুর, খুটুর খুটুর, ঠুং ঠুং, তারপরে এরকম টুং টুং, ঠুং ঠুং, ধূপ ধূপ, তারপরে দুম দুম, ঢং ঢং, চক চক, জল জল, তারপরে জমজম, টস টস, থকথকে, ফুসুর ফুসুর, এর ফুসুর ফাসুর, হ্যাঁ, ভট ভট, শো শো, হিস হিস, এরকম। এখন অনুকারদিত্য কাকে বলা হয়? পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকারদিত্য বলা হয়। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। যেমন দেখো, অঙ্ক টঙ্ক, চুপচাপ ইত্যাদি। অনুঙ্কার দ্বিত্বের দ্বিতীয় অংশে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়। যেমন দেখো, অঙ্ক টঙ্ক, আমটাম, কেক টেক, ঘর টর, গরু টরু, ছাগল টাগল, এরকম ঝাল টাল, হেন তেন, ঠিক আছে, চুলি, লুচি ফুচি, এরকম ঠাট্রু ফাট্রু, আগড়ুম বাগড়ুম, এলোমেলো, ঝিকমিকি, কচর মচর, ঝিলমিল, শেষমেশ, অল্প স্বল্প, বুদ্ধি শুদ্ধি, তারপর দেখো গুটি সুটি, মোটর সোটা, নরম সরম, ব্যাপার স্যাপার, বুঝে সুঝে, এরকম। অনুকার দ্বিতীয় দ্বিতীয় অংশে স্বরধ্বনির পরিবর্তনও হতে পারে। যেমন দেখো, আড়া আড়ি, খোঁজা খুঁজি, ঠিক আছে, ঘোরাঘুরি, চুপচাপ, ঠেকা ঠেকি, তাড়াতাড়ি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, তারপরে মোটামুটি, টুকরো টুকরো টুকরা, মানে টুকরো টাকরা, হ্যাঁ, ধার ধর, তারপরে যোগাই জাগাই, জাগার, এরকম জোগাড় জাগার, এরকম। পুনরাবৃত্ত দ্বিত্ব হচ্ছে একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলা হয়। যেমন জ্বর জ্বর, হাতে হাতে ইত্যাদি। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন হতে পারে। যেমন দেখো, পরপর, কবি কবি, ভালো ভালো, কত কত, হঠাৎ হঠাৎ, ঘুম ঘুম, উড়ু উড়ু, গরম গরম, হাই হাই, এরকম। ঠিক আছে, এখন আমরা যেটা আলোচনা করব, এখানে দেখো কোন ধরনের শব্দদ্বিত্ব, নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখো। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিতে পারো। এখানে আমাদের যে কোন কোন শব্দ ব্যবহার করেছে, যেমন দেখো এখানে কদিন ধরে আমার জ্বর লাগছে, জ্বর জ্বর লাগছে, ঠিক আছে, এই যে বলেছে জ্বর জ্বর লাগছে, এটি পুনরাবৃত্তি দ্বিত্ব, কারণ এই একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হচ্ছে, মানে এখানে ব্যাখ্যা সহ লিখতে হবে। ঠিক আছে, ব্যাখ্যা সহ কিন্তু এটাকে লিখতে হবে। ওকে, তারপর দেখো এখানে ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প রয়েছে। এখানে এটাও কি পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে। এই বয়সে মন উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক, এটি পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে। এখান থেকে চোখে চোখে রাখতে হবে, এটিও পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে। রাত্রির গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ কি করে, জল জল করে, এটিও কি ধন্যাত্মক দ্বিত্ব, কারণ এটি একাধিক ধন্যাত্মক শব্দ দ্বারা গঠিত হয়েছে। কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয়, এটি অলংকার দ্বিত্ব, কারণ কাছাকাছি চেহারার শব্দ পাশাপাশি বসেছে। কদিন আগেও তো তাদের মধ্যে গালাগালি দেখলাম, এটি অলংকার দ্বিত্ব, মানে অনুকার দ্বিত্ব, কারণ কাছাকাছি চেহারার শব্দ পাশাপাশি বসেছে। লোকটি হন হন করে হেঁটে গেল, এটি ধন্যাত্মক দ্বিত্ব, কারণ এখানে হাঁটার ধরন কল্পনা করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম শনশন বায়ু বইছে, এটিও ধনাত্মক দ্বিত্ব, কারণ বায়ু প্রবাহের শব্দ কল্পনা করা হয়েছে, তাই না? তারপর দেখো আজ হাড় কনকনে শীত, এটিও ধনাত্মক, কারণ এই শীতের ধরন কি কল্পনা করে কাল্পনিক শব্দ ব্যবহার করা হয়েছে, এজন্য এটা হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। কবি চেহারা আমলের, এখানেও পুনরাবৃত্ত, কারণ এটা একই শব্দের পরপর দুইবার বসেছে, এরকম। এখন পরেরটা দেখো, এটা তো আমরা বুঝলাম। পরে দেখো এখানে বলা হচ্ছে যে শব্দদ্বিত্ব দিয়ে বাক্য বানাতে হবে। এখানে কথায় কথায় এরকম কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, অনেকগুলো বাক্য, যতগুলো কমপক্ষে 10টা করতে হবে, তাই না? এখানে যে কোনো 10টি করতে পারো। এখানে আমরা সবগুলোই দেখাচ্ছি 15টাই। এখন তুমি এখান থেকে যে কোনো 10টা লিখতে পারো। যেমন সুখের আশায় আশায় মানুষের দিন কেটে যায়, আশায় আশায়। তারপরে তার ঘুম ঘুম লাগছে, সে ঠুক ঠুক শব্দ করছে, ঢং ঢং করে ঘন্টা বাজছে, তোমার এলাকায় ঘরটার ভাড়া পাওয়া যাবে। এরকম করে তোমরা চাইলে আর অন্যভাবেও লিখতে পারো। ঠিক আছে, এরকম হাই হাই কি করেছো, ভুল টুল হলে ক্ষমা করে দেবেন, চৌধুরী ছেলে বিয়ে ব্যাপার স্যাপারই আলাদা, চৌধুরীর ছেলের বিয়ে ব্যাপার স্যাপারই আলাদা, তাই না? কথায় কথায় রাগ করা ভালো নয়, টাপুর টুপুর বৃষ্টি পড়ে টিনের চালে, রোজ রোজ এখানে কেন আসো, রেলগাড়ি ঝমঝম পা পিছলে আলুর দাম,
রেলগাড়ি ছমছম পা পিছলার দল, এরকম একটা বাক্য। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? ভয়ে আমার গা ছমছম করছিল। পৌষের কনকনে ঠান্ডায় শিশুটি কষ্ট পাচ্ছে। ঠিক আছে, এরকম। তো এইভাবে আমরা 92 নম্বর পেজ পর্যন্ত আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।